আচ্ছা, এখন আশা করি সব কিছু ক্লিয়ার। তোমরা যারা লাইভে আসো, আমার সাউন্ড এবং ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আর সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আর সবাই নিজের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই কুইকলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই কুইকলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, তো সবার প্রথম আমরা একটা কাজ করি। আমাদের 5A আমরা স্টার্ট করছিলাম। 5A 5A এর আমাদের 7 পর্যন্ত শেষ। আজকে আমরা 8 পর্যন্ত শেষ। তো এতটুকুর মধ্যে দুইটা মেতে অনেকের একটু প্রবলেম আছে। তো আমরা যে কাজটা করব, যে সকল মেতে প্রবলেম আছে, যেমন আমরা আজকে ক্লাস নেওয়ার পর আজকের ক্লাসের উপরেও অনেকের দুই একটা হোমওয়ার্কের প্রবলেম থাকতে পারে। সবগুলা প্রবলেম আমি একসাথে আগামী ক্লাসে সলভ করব। কারণ হচ্ছে আগামী ক্লাসে 5A আমাদের ফিনিশিং, মানে হচ্ছে আর একটা ক্লাস নিলে আমাদের 5A শেষ হয়ে যাবে আজকের পর থেকে। তো ওই কারণে আমরা আজকে ওইটা সলভ করতেছি না, আমরা আজকে আমাদের মতো করে আগাবো। আমরা আগামী ক্লাসে যাইয়া সবগুলো একসাথে সামারাইজ করব। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, আমাদের 5A এর আমরা আজকে করব 9 নম্বরের ম্যাথ। তো 9-এর 1 নম্বরের প্রশ্নটা আমি একটু তুলে নিই, এর মধ্যে তোমরা সবাই জয়েন করে নাও। 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে ব্র্যাকেটে লেখা আছে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে বলা হলো n এর মান নির্ণয় করো। এটা অনেকবার বোর্ডে আসছে, ইভেন 1 বছর বুয়েটেও আসছে, 6-7 সালে বুয়েটেও এই প্রশ্নটা আসছে। তো আমাদের মেইন কথা যদি আমরা বেসিকটা ক্লিয়ার করতে পারি, আশা করি কোনো জায়গায় আটকানো লাগবে না, সব জায়গায় আমরা খুব ক্লিয়ারলি আমাদের সলভ করতে পারবো। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। আমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা আমাদের এখানে আগে প্রশ্নটা বোঝা। প্রশ্নটা প্রপারলি যদি আমরা বুঝতে পারি তাহলে ম্যাথটা খুব ইজিলি মিলে যাবে এবং কনসেপ্ট আমাদের আগের কনসেপ্টই। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, আমার এখানে কি বললো। প্রথম কথা হচ্ছে 3 + x/2 হোল টু দি পাওয়ার n, এটাকে আমাদের বিস্তৃতি করতে হবে। তো আমরা একটু আমাদের ফর্মুলাটা লিখে রাখি। আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে a + x হোল টু দি পাওয়ার n, এতকে বিস্তৃতি করব। তো এতকে বিস্তৃতি করলে তার r+1তম পদটাকে বলি সাধারণ পদ। সেই সাধারণ পদটা ছিল NCR a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। এটা হচ্ছে সাধারণ পদ। আর সাধারণ পদের সুবিধা কি বলতো? সাধারণ পদের সুবিধা হচ্ছে এই একটা পদ জানলে সকল পদ জানা যায়। অর্থাৎ তুমি r+1তম বলছো, এবার এই জিনিসটা ক্যালকুলেশন করার পর আর এর মান এবার তুমি চেঞ্জ করলে ভিন্ন ভিন্ন পদ পেয়ে যাবা। যেমন আর এর মান তুমি 5 বসাইলা, তাহলে 5+1 মানে 6তম পদটা পেয়ে যাবা। আর এর মান তুমি 12 বসাইলা, তাহলে 12+1 = 13 নম্বর পদটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে a + x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদ বা সাধারণ পদটা হচ্ছে NCR a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা।
এখন আসি, আমরা কিন্তু একটা কথা বলছিলাম, মনে আছে? এই a প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে, দেখি আগে তোমরা আমাকে এই অ্যান্সারটা দাও। a প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এই এন এর বৈশিষ্ট্য কি? এন এর বৈশিষ্ট্য হলো এন একটি, এন যেটা আছে এই এনটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই এনটা কি ছিল? এই এনটা ছিল শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বললাম? শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে এন এর বৈশিষ্ট্য। যদি এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এবার তোমরা একটু কমেন্টে বলো তো, এ প্লাস এক্স টু দি পাওয়ার এনকে বিস্তৃতি করলে কয়টা পদ পাবো? তাহলে এখানে পদ সংখ্যা কত দেখি সবাই কমেন্টে বলো, যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত? একটু কমেন্টে দেখি বলো, পদ সংখ্যা কত? এটাকে বিস্তৃত করলে পদ সংখ্যা কত দেখি এবার কমেন্টে বলো। এটাকে বিস্তৃত করলে পদ সংখ্যা কত? শাহরিয়ার হোসেন ওপি n+1, এক্স্যাক্টলি। ইভান সাইদ n+1, জামিউল ইসলাম n+1, পারফেক্ট। স্বপ্নের আদিল n+1। আচ্ছা ঠিক আছে, তাহলে সৌরভ মিত্র n+1। ওকে, বাকিদেরগুলো আমি আর পড়তেছি না। তাহলে ঠিক আছে, সবারই ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে n+1। তবে আমি আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে। এখানে কিন্তু পদসংখ্যা পাওয়ার যত, তার থেকে এক বেশি হবে। আচ্ছা ভালো কথা। তাহলে পদসংখ্যা আমরা দেখলাম n+1। এটা কখন হবে? এটা তখনই হবে যদি এই এনটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। যদি কখনো আমরা এই ধরনের শর্ত পাই, আমার এনটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তখন আমাদের পদ সংখ্যা n+1, এই কথাটাও সত্য নয়। ওই কারণে আমার এই কথাটা বলার আগে আমাকে এনটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনে সেটাও চিন্তা করিতে হয়। যদি তুমি চিন্তা করিতে নাই পারো, তাহলে আমাদের এখান থেকে তুমি কেমনে বলো পদ সংখ্যা বের করো? তুমি পদ সংখ্যা কখনো করিতে পারবা না বের, কারণ আমাদের এখানে তুমি বৈশিষ্ট্য খুব একটা জানো না ঢের। তো ওই কারণে আমরা বলবো, তুমি যদি বৈশিষ্ট্য প্রপারলি না জানো তাহলে হবে না। ইভেন আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে একটু ক্লাসিফিকেশন করে দিছি যে এন এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, মানে কি? ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ এরকম হইলে কি হবে? সেটা আমরা পাবো 5B-তে। 5A-তে আমরা সেটা পাবো না। তো 5A-তে আমরা কি পাবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং সেটার জন্য আমরা করতেছি। তাহলে এই চ্যাপ্টারে দেখো, তোমাকে অলরেডি ওরা এখানে বলেই দিছে এন একটি যোগবোধক ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদিও না বললেও তুমি ডাইরেক্ট বলতে পারতা, কারণ x⁷ আর x⁸ সহগ বের করতে বলছে, আমরা ডাইরেক্ট সরাসরি এনতে বলতে পারি। আচ্ছা, তো ওইসব জায়গায় বাদ দিয়ে ওরা ডাইরেক্ট আমাকে বলে দিচ্ছে এটা সবচেয়ে বেটার। এখন আসলে ওরা কী বললো? ওরা বলল এত এর বিস্তৃতিতে x⁷ এর সহগ x⁸ এর সহগদ্বয় সমান। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, দেখি কয়জন আনসার দিতে পারো। ভালো করে আনসার দিবা। আমি যদি বলি 2, ভালো করে খেয়াল করো, 2xy, এখানে আমাকে বলো এই যে 2xy একটা রাশি আছে, এই রাশিতে y এর সহগ কত? y এর সহগ কত? আর 2xy এই রাশিতে x এর সহগ কত? x এর সহগ কত? 2xy রাশিতে y এর সহগ কত? 2xy রাশিতে x এর সহগ কত? কমেন্টে বলো দেখি। 2xy এই রাশিতে টু এক্স ওয়াই রাশিতে বলো তো y এর সহগ কত, x এর সহগ কত? হ্যাঁ, তোমরা আনসার দিবা। আমি বের করেছি তুমি যতই বের করো, তোমার আনসারটা ঠিক কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে x এর সহগ কত, y এর সহগ কত? এক্স্যাক্টলি, ঠিক আছে।
দেখো, যখন বললো তোমাকে ওয়াইয়ের সহগ, তখন তুমি এটাকে এরকম চিন্তা করবা, টোয়াইস এক্স ইন্টু ওয়াই। যখন বললো তোমাকে এক্সের সহগ, তুমি তখন এটাকে এরকম চিন্তা করবা, টোয়াইস ওয়াই ইন্টু এক্স। তাহলে আলটিমেটলি আমরা সাধারণত ছোট্টবেলা থেকে এটাই জানি, কোনো একটা জিনিসের সহগ চিন্তা করা মানে, সহগ তো আমরা সাধারণত চলকের চিন্তা করি, তো তার পূর্বে যেটা থাকে, কোনো একটা আমাদের এখানে মনে করো ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে যেটা থাকে, তো আমরা এখন আর এভাবে বলবো না, এটা ছোটোবেলার কনসেপ্ট যে আগে যেটা থাকে, এমন না যেটা আগে থাকতে হবে, কারণ তোমার 2x ইন্টু ওয়াই আছে, তো এটা 2yx লিখলে কী সমস্যা হয়, সেম কথা না? ওই কারণে আমরা বলবো এভাবে, আমাদের ওয়াইয়ের সহগটা হচ্ছে 2x, এক্সের সহগটা 2y। এক কথায় বলবো, যার সহগ তাকে বাদ দিলে যা থাকে ওই রাশির মধ্যে সেটাই তার সহগ। যেমন তোমাকে বললো ওয়াইয়ের সহগ, তুমি এই রাশি থেকে ওয়াইটাকে বাদ দাও, এক্সের সহগ এই রাশি থেকে এক্সটাকে বাদ দাও, এক্স বাদ দিলে যা থাকে সবগুলো হচ্ছে এক্সের সহগ। মানে আমি বলবো, মনে করো আমার রুমে হচ্ছে আমার সহগ, মানে হচ্ছে আমি বাদ দিলে যা থাকে সবগুলো হচ্ছে আমার সহগ। তাহলে এক কথায় কোনো একটা রাশি যদি তুমি পাও, ওই রাশির মধ্যে যার সহগ জিজ্ঞেস করবে তাকে তুমি বাদ দাও, সেখান থেকে তুমি পেয়ে যাবে তার সহগটা কত। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো সহগ কীভাবে নির্ণয় করে। এখানে অনেকেই ঝামেলায় পড়ে যায়, অনেকেই ঝামেলা পড়ে যায়, ওই কারণে আমি একটু কনফিউশন ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার এখানে এই দ্বিপদীর ক্ষেত্রে আমাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হয়, কোন একটা রাশির সহগ মান হচ্ছে সেটা বাদে আর বাকি সব কিছু। তাহলে আসো এবার আমার এখানে বিস্তৃতিটা কার, বিস্তৃতি হচ্ছে 3+x/2 হোল টু দি পাওয়ার n8, এটাকে বিস্তৃতি করব। তো আমাকে বলা হলো এত এর বিস্তৃতিতে x⁴ এবং x⁴ এর সহগদ্বয় সমান। তাহলে x⁴ কোথায় আছে, x⁴ কোথায় আছে সেটা তো আমি জানি না। তাহলে আমরা জানি না মানে আমরা তো কত আগের ক্লাসে বলছিলাম তোমার ম্যাথ এমন একটা জিনিস যেখানে তুমি যা ইচ্ছা ধরতে পারবা, যা ইচ্ছা করতে পারবা, তোমাকে করবে না কোনো মানা। যদি তুমি এখান থেকে আনসার বের করো, ওই ম্যাথটাকে করতে পারো দিওয়ানা। ওই কারণে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যা ইচ্ছা করো, যা ইচ্ছা ধরো, তবে আমাকে নিয়মটা একটু মেনে চলো। তোমাকে এখানে যে কাজটা করতে হবে, আমরা জানি দ্বিপদী বিস্তৃতি, এটা দ্বিপদী বিস্তৃতির মধ্যে কোনো কিছু জানি না মানে কততম পদ, সাধারণ পদ r+1তম পদ। তাহলে আমরা প্রথমে লিখে দিব ধরি, আমাদের ধরি লেখা লাগবে না, কারণ এখানে তো একটা না, এখানে দুটো জিজ্ঞেস করছে। তুমি r+1, আমাদের সাধারণ পদ r+1তম পদ বের করবা tr+1। এই tr+1 যদি তুমি বের করে ফেলো ভাইয়া, তাহলে এখানে দেখো ফর্মুলাটা কি, আমাদের NCR, n মানে হচ্ছে কিন্তু nই আছে, CR a টু দি পাওয়ার, এর জায়গায় কি আছে 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস আর, বি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আর, এক্সের জায়গায় কি আছে x/2 হোল টু দি পাওয়ার আর। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে আমাদের NCR 3 টু দি পাওয়ার n মাইনাস আর, উপরে আছে x টু দি পাওয়ার আর, নিচে আছে 2 টু দি পাওয়ার আর। সুন্দর করে সাজাইয়া লিখতে পারি NCR 3 টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস আর, আর এদিকে হচ্ছে x টু দি পাওয়ার আর, এটা হচ্ছে tr+1তম পদ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, তোমাকে বলা হলো, আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, আমি যদি তোমাকে এখানে দেখাইয়া বলি তুমি এক্সের মানে এই যে এক্স টু দি পাওয়ার কত এর সহগ বের করা যাবে বলো তো, এখান থেকে কার সহগ বের করা যাবে? অবশ্যই এক্স টু দি পাওয়ার আর এর, কারণ এই পদে কি আছে, এক্স টু দি পাওয়ার আর আছে। তাহলে এক্স টু দি পাওয়ার আর যেখানে আছে সেখান থেকে বলতে পারবো এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, ঠিক কি না? ঠিক ভাইয়া। তাহলে আমাদের এই অংশটা হচ্ছে কার সহগ, এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এক্স টু দি পাওয়ার আর এর সহগে। এই এক্স টু দি পাওয়ার আর এর সহগ যদি আমরা এখান থেকে বলি, তোমার লাগবে কত বলো তো, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8। এবার বলো আমার এক্স টু দি পাওয়ার আর আছে কততম পদে, এক্স টু দি পাওয়ার আর আছে হচ্ছে r+1তম পদে। তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার 7 কততম পদে থাকবে, দেখি সবাই কমেন্টে বলো। এক্স টু দি পাওয়ার 7 এটা কততম পদে থাকবে, এক্স টু দি পাওয়ার 8 এটা কততম পদে থাকবে? ফুল বেসিক তুমি নিজে বলো, এক্স টু দি পাওয়ার 7 কততম পদে থাকবে, এক্স টু দি পাওয়ার 8 কততম পদে থাকবে, এক্স টু দি পাওয়ার 7 কততম পদে থাকবে, এক্স টু দি পাওয়ার 8 কততম পদে থাকবে, দেখি একটু বলো।
এক্স টু দি পাওয়ার 7 কততম পদে থাকবে, এক্স টু দি পাওয়ার 8 কততম পদে থাকবে? হ্যাঁ, ইফতিখার সিদ্দিক নিলয়, ঠিক আছে। এক্স্যাক্টলি। ইবান সাইদ, তোমার লেখাটা তুমি নিজে একটু পড়িও। ইংলিশে লিখছো 8, বাংলা লিখছো তম, এটাকে আমি কি পড়ব? আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি ভাইয়া, এক্স টু দি পাওয়ার আর যেহেতু আর প্লাস 1তম পদে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 থাকবে হচ্ছে 7 প্লাস 1তম, বা আমাদের 8তম বা অষ্টম বলা যায়। আর এক্স টু দি পাওয়ার 8 থাকবে হচ্ছে 8 প্লাস 1তম বা 9, বা 9তম বা নবম পদে। তো আমরা আমাদের সুবিধাতে তম বলি, আলটিমেটলি 8তম বলতে কিছু বলা হয় না, অষ্টম বলা হয়, নবম বলা হয়। তো আমরা আমাদের মতো করে বলতেছি কি 8তম 9তম। এখন আমার কথা হচ্ছে, আমাকে তাহলে কী বের করতে হবে বলো তো? এখানে যেহেতু টি আর প্লাস 1 বের করা আছে, আমাকে বের করতে হবে এখন কত? টি 7 প্লাস 1। এই আমার এক্স টু দি পাওয়ার 7 পাইতে হলে 8তম, 8তম মানে কি 7 প্লাস 1, কারণ আমি তো আরতম বের করতে পারি না, আর প্লাস 1তম বের করতে পারি। ওই কারণে আমি কি করব, 7-এর জন্য টি 7 প্লাস 1 বের করব। আচ্ছা, অষ্টমের জন্য 7 প্লাস 1 করলাম, তাহলে এই আরের জায়গায় কত আছে? 7। তাহলে এটা হুবহু লিখে দিবা, কারণ এটাকে ভাঙ্গাইলেই তো এটা হয়। তাহলে এটা করলে সুবিধা হচ্ছে, ক্যালকুলেশন করে তুমি এটা ফর্মেটে আনছো। না হয় কী হইতো ভাইয়া, না হয় তোমাকে একবার এক্স টু দি পাওয়ার 7-এর জন্য এই ক্যালকুলেশন করতে হইতো, আর একবার এক্স টু দি পাওয়ার 8-এর জন্য। এখন তুমি একবার ক্যালকুলেশন করছো, খালি যা যা লাগবে বসাই দাও। তাহলে 7-এর আরেক জায়গায় কত দিব? 7। তাহলে এটা হবে NC7 3 টু দি পাওয়ার n-7 2 টু দি পাওয়ার -7 x টু দি পাওয়ার 7। এবার আমরা যদি বলি আরেকটা হচ্ছে কত? নবম। নবম মান হচ্ছে অষ্টম প্লাস 1, 8 প্লাস 1, আর এর মান কত? 8। NC8 3 টু দি পাওয়ার n-8 2 টু দি পাওয়ার -8 x টু দি পাওয়ার 8। এর মানে আমাদেরকে বলছি কি, ওরা বলছে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ দ্বয় সমান। কে সমান রে ভাই? সহগ দ্বয় সমান। কে রে সমান? সহগ দ্বয় সমান। কে সমান? সহগ দ্বয় সমান। কার সহগ? এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর। তাহলে আমরা বলছিলাম সহগ বের করার নিয়ম কি? এক্স টু দি পাওয়ার 7-এর সহগ মানে হচ্ছে ওই পদে এক্স টু দি পাওয়ার 7 বাদে বাকি সব। এক্স টু দি পাওয়ার 8-এর সহগ মানে কি? ওই পদে এক্স টু দি পাওয়ার 8 বাদে বাকি সব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ক্যালকুলেশনের জন্য, তাহলে এই এক্স টু দি পাওয়ার 7-এর সহগ হচ্ছে NC7 3 টু দি পাওয়ার n-7 2 টু দি পাওয়ার -7 ইকুয়ালস টু NC8 3 টু দি পাওয়ার n-8 3 টু দি পাওয়ার n-8 2 টু দি পাওয়ার -8। এখন আমাকে কার মান বের করতে বলছে? n এর মান বের করতে বলছে। তাহলে তোমরা বুঝতেই পারতেছ, এই পুরো রাশিটা থেকে ক্যালকুলেশন করে কার মান বের করতে হবে, এই পুরো রাশিটা থেকে ক্যালকুলেশন করে n এর মান বের করতে হবে। এখন আমরা কি করতে পারি বা কি করলে কি হবে আমরা একটু দেখি। তো আমরা প্রথমত একটা কাজ করি, সেই কাজটা কি ভাইয়া? একটা কাজ করি না, আমরা এখানে NC7 আমাদের আছে, আর এইদিকে NC8 আছে। ওকে, তো আমরা এটা কাজ করি, আমাদের NC7 ইকুয়ালস টু NC8 লিখলাম। বাকি যারা আছে দেখো, এই 3টাকে অপর পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এরা সবাই কি নিচে যাবে না? নিচে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার এখানে আছে n-8, তাহলে তার নিচে মনে মনে কি থাকবে? n-7 থাকবে না? আচ্ছা, আমরা ভেঙে ভেঙে লিখি, তোমাদের জন্য আরও সুবিধা হবে। তাহলে আমি লিখলাম কি? 3 টু দি পাওয়ার n-8 2 টু দি পাওয়ার -8 3 টু দি পাওয়ার n-7 2 টু দি পাওয়ার -7। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো, NC7 ইকুয়ালস টু যদি NC8 হয়, তাহলে আমার উপরে কি হবে ভাইয়া? উপরে এই যে 3 দুইটা থেকে যদি আমরা একটা নিই, তাহলে আমাদের একটা 3 আসবে, আর পাওয়ারে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। তুমি যখন এটা থেকে এটা বিয়োগ করবা, n-8 -n -7 +7 n এ চলে যাবে, -8 +7 মানে হচ্ছে -1। এরপর 2 টু দি পাওয়ার -8 আর -7, তো -8 -7 মিলে হচ্ছে -1 প্লাস হয়ে যাবে, আলটিমেটলি 2 টু দি পাওয়ার -1।
এক কথায় এদেরকে 1/3 1/2 বলা যায়। তাহলে 1/3 ইন্টু 1/2 মানে হচ্ছে 1/6। তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি 6 ইন্টু NC7 ইকুয়ালস টু NC8। এতটুকু সবাই বুঝছি কিনা আগে আমাকে বলো, যে আমরা এভাবে ক্যালকুলেশন করে এতটুকু বুঝছি কিনা। আগে আমরা হচ্ছে আলাদা আলাদা যাদের ক্যালকুলেশন করতে হবে ওদের করে ফেললাম। এবার হচ্ছে আমার এটা এই যে সিটাকে ভাঙাবো, সিটাকে আমরা ভাঙাবো, সেটা কোনো সমস্যা নেই। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো, এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। আমি একটু জায়গা লাগবে তো ডান দিকের লেখাগুলো মুছে ফেলতেছি, তোমরা স্ক্রিনশট তুলে রাখবা। আমি ডান দিকের লেখাটা লিখে তাহলে এক পেজে পুরো ম্যাটটা হয়ে যাবে। পুরোটা না মুছে আমি শুধু ডান দিকের লেখাগুলো মুছলাম, তাহলে আমার সুবিধা হবে। এতটুকু ক্লিয়ার কিনা, সবাই বুঝছে কিনা বলো তো। মানে কোনো জায়গায় এতক্ষণ পর্যন্ত যা ক্যালকুলেশন করলাম, দেখো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেশনগুলো হচ্ছে তোমার সবগুলোই ফ্যাক্টোরিয়াল এবং সমাবেশের কনসেপ্ট। হ্যাঁ, এই যে কীভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয় এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এখন আসো আমাদের এখানে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, এই যে আমাদের 6 আছে, NC7 এটাকে ভাঙাবো। আর আমরা আদিকাল থেকেই জানি NCR এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NCR এর কনসেপ্ট। তাহলে আমরা বলতে পারি কি, এই যে দেখো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আর ডান দিকে কি আছে, ডান দিকে আছে NC8, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এবার আমাদের আরও একটা ইথিক্স বা নীতি আছে, সেই নীতিটা আমরা কি বলছিলাম, n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যেমন বলতে পারি 8 ফ্যাক্টোরিয়াল সমান 8 ইন্টু 8 থেকে 1 কম মান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আবার আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল সমান 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 7 ইন্টু 7 থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। ইচ্ছা মতো লেখা যায় কমায়া। এবার আমি একটা কথা বলতে পারি, ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি কমান তার থেকে ছোটো ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। কোনো একটা ফ্যাক্টোরিয়াল যেমন 8 ফ্যাক্টোরিয়াল থেকে 7 ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তাহলে কোনো একটা ফ্যাক্টোরিয়াল থেকে তার থেকে ছোটো ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, তার থেকে বড় ফ্যাক্টোরিয়াল বের করতে পারি না। গত ক্লাসেও দেখছিলাম। তাহলে আমাদের প্রথম কথা n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে। এবার তাহলে আমাকে দেখতে হবে প্রথমে n-7 আর n-8। বলো তো n-7 আর n-8 এর মধ্যে কে বড় একটু বলো। n-7 আর n-8 এর মধ্যে কে বড়, আর 7 এবং 8 এর মধ্যে কে বড়? n-7 এবং n-8 এর মধ্যে কে বড়? অবশ্যই আমাদের n-7 বড়, কারণ আমাদের কোনো একটা জিনিস থেকে 7 বিয়োগ যাচ্ছে, কোনো একটা জিনিস থেকে 8 বিয়োগ যাচ্ছে, নিশ্চয়ই যেটা থেকে 7 বিয়োগ যাচ্ছে সেটা বড়। তাহলে আমি বড়টা থেকে ছোটোটা অবশ্যই পাইতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে একটা 6 আছে, আর এদিকে উপরে তো এখন 1, যেহেতু n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি n-7কে লিখতে পারবো, n-7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো n-7 ইন্টু তার থেকে 1 কম মান হচ্ছে n-8 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার আসো 7 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনটাকে ভাঙাবো? বড়টা হচ্ছে 8, তাহলে আমার 7 ফ্যাক্টোরিয়ালকে ভাঙানো লাগবে না, এভাবে রেখে দিলাম। এবার ডান পাশে যাও, 1 ডিভাইড বাই n-8 ফ্যাক্টোরিয়াল থেকে গেল। 8 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে কে কাটা যাবে, n-8 ফ্যাক্টোরিয়াল, n-8 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসগুলো চলে গেল। এরা যদি চলে যায় আর কি থাকে ভাইয়া বাকি? আমাদের আর যে জিনিসগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে কি, উপরে দেখো আমাদের 6 কে 6, তাহলে আমরা বলতে পারি 6 ডিভাইডেড বাই n-7 ইকুয়ালস টু বলা যায় 1 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা বলতে পারি n-7 ইকুয়ালস টু হচ্ছে 6 আর 48। তাহলে n-7 ইকুয়ালস টু হচ্ছে 48 প্লাস 7, এর মানে n ইকুয়ালস টু হচ্ছে আমাদের 55, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তো তোমরা সবাই ঝামেলা করো হচ্ছে ক্যালকুলেশনে। এই টাইপসের ক্যালকুলেশন গতদিন যদিও দেখাইছি, তাও আজকে আমি আবার দেখাইছি। কেন? কারণ এই ধরনের ক্যালকুলেশনে অনেকেই ঝামেলা করে ফেলো, তো বারবার দেখাইলে জিনিসগুলো মনে থাকবে ভালো। বলো এবার এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা। এই ম্যাথটা আমি অনেকক্ষণ সময় ধরে করাইছি একটা ম্যাথে, তার একটাই কারণ
এই ম্যাথটা যদি প্রপারলি বুঝে থাকো তাহলে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা। এখানে সহগের কনসেপ্টও আসলো, বুঝলা যে দুইটা সমান হলে কীভাবে কী করতে হবে না করতে হবে, কিভাবে আমাদের এটা ধরতে হবে, যে কোনো একটা পদ বললে তাকে কীভাবে আনতে হবে। এবং সত্যি কথা বলতে নয়ের এখন তুমি সবগুলো ম্যাথই পারবা, তবে তাও আমাদের কিছু কিছু ম্যাথ আমাদের করাই দিতে হবে, যেগুলোর ভিতরে একটু জটিলতা থাকতে পারে সেগুলো করে দিবা, আর বাকিগুলো পারবা আশা করি। ওকে, তাহলে এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা বলো? কারো একেবারে সিঙ্গেল কোনো একটা পজিশনে যদি কনফিউশন থাকে সেটাও আমরা ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই, বাট কথা হচ্ছে তোমরা বলতে হবে তোমাদের প্রবলেম আছে কিনা। সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ বাবা, সৌরভ মিটের ক্লিয়ারলি ক্লিয়ার। ওই একটা কথা আছে বুঝছো, ইংলিশ লিটারেচারে তোমার এই যে কিছু ইংরেজি সাহিত্যে কিছু কথা আছে এরকম, মনে করো তুমি কনফ্লিক্ট টাইপের, যেমন বলা হলো আই অ্যাম অনেস্টলি ডিসঅনেস্ট। এর মানে কি? আমি অনেস্টলি আসলে ডিসঅনেস্ট। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো আমি কি আসলে অনেস্ট না ডিসঅনেস্ট? সুন্দর না? এগুলো হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা। আই অ্যাম অনেস্টলি ডিসঅনেস্ট, তাহলে আমি অনেস্ট নাকি ডিসঅনেস্ট? ধাঁধা টাইপসের, প্যারাডক্স টাইপসের। তো সৌরভ মিত্র একেবারে ক্লিয়ার করে দিয়েছে, তার ক্লিয়ারলি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা সবাই স্ক্রিনশট তুলে নিবা। এই ম্যাথটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, ইভেন এই টাইপসের ম্যাথ তোমরাও পাইতে পারো, এবং এই টাইপসের ম্যাথ ছাত্রদের জন্য খুবই ফেমাস, হট টাইপসের ম্যাথ। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য। ইভেন বুয়েটে হুবহু এই ম্যাথটা বুয়েটে একবার আসছিল 6-7 সালে। তো এবার আসি, হ্যাঁ ঠিক আছে, আমি আসলেই ডিসঅনেস্ট। 1 ঘন্টার কথা বলে 1.5 ঘন্টা পড়াই। অনেস্টলি বলতেছি আমি ডিসঅনেস্ট। আচ্ছা, সবাই তাহলে একটু খেয়াল করে দেখো, দেন এবার পরের ধাপে যাও। আচ্ছা, এবার 9-এর 1 নাম্বার পদটা আমরা করলাম। হ্যাঁ, এবার 9-এর 2 নাম্বার তোমাকে সিম্পল আমি দেখাই। এবার এগুলো হচ্ছে হিন্টস টাইপসের ম্যাথ। হ্যাঁ, অর্থাৎ জাস্ট হিন্টসটা দিয়ে দিই। প্রথম কথা তোমাকে বললো 9-এর 2 নাম্বার। তো 9-এর 2 নাম্বারে কি আমরা একটু খেয়াল করে দেখি। 9-এর 2 যদি তুমি যাও, এটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার টুয়াইস n + 1। বলা হলো এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ ইকুয়ালস টু x টু দি পাওয়ার r + 1 এর সহগ। এর মানে x টু দি পাওয়ার r এর সহগ এবং x টু দি পাওয়ার r + 1 এর সহগ কেমন? সমান। যদি সমান হয় এখান থেকে r এর মান নির্ণয় করতে বলছো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r? এই যে আমি এখান থেকে সিম্পল তুমি খেয়াল করে দেখো, ওই যে আমরা এটা তো 1 আছে, তাহলে আমাদের ফর্মুলা কোনটা? 1 + x টু দি পাওয়ার n এর ফর্মুলা। n এর জায়গায় এখানে কত আছে? 2n + 1। এবার তুমি প্রথমে কি করবে? r + 1 করবে, মানে r + 1 তম পদ। এখন r + 1 তম পদে x টু দি পাওয়ার কত থাকে দেখবা, এবং সেখান থেকে গেস করে নিবা x টু দি পাওয়ার r পাইতে হলে কোথায় যাইতে হবে, x টু দি পাওয়ার r + 1 পাইতে হলে কোথায় যাইতে হবে, হুবহু আগের মতো। এবার আসো 9-এর 3 নাম্বার। 9-এর 3 নাম্বার তোমাকে বললো, এটাও সেম টাইপসের, এটাও হুবহু সেম। বলা হলো 1 + x টু দি পাওয়ার 18। এর মানে n এর মান কত? 18। বলা হলো এখানে টুয়াইস r + 4 এততম পদের সহগ এবং এততম পদের সহগ এবং r - 2তম পদের সহগ সমান। পদের সহগ কেমন? পদের সহগ পরস্পর সমান। তো তোমাকে বলছে এখানে r এর মান কত। তো আমি এটা একটু ছোট্ট করে হিন্টস দিয়ে দিই। তোমার এখানে বলা হলো একেবারে সোজা সাপটা একটা ম্যাথ, 1 + x টু দি পাওয়ার 18। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ভাইয়া 1 + x টু দি পাওয়ার n এর ফর্মুলায় আমাদের r + 1 তম পদ কি? r + 1 তম পদ হচ্ছে ncr। n মান হচ্ছে 18cr। এ তো আর এখানে থাকে না, এর মান 1 x টু দি পাওয়ার r। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া,
আমার এখানে এক্স টু দি পাওয়ার আর পাইতে হলে কততম পদ পাইতে হয় আর প্লাস ওয়ানতম। তাহলে আমরা বলতে পারি আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার আর আছে। তাহলে আমি যদি বলি এই যে টু আর প্লাস ফোর এটা পাইতে হলে কততম পদ হইতে হবে, এই টু আর প্লাস ফোরতম। হ্যাঁ, এখন তোমাকে এততম, দেখো একটা জিনিস খেয়াল করো, এই মেতে বলছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এর মানে তোমাকে চিন্তা করতে হবে কততম পদে এক্স টু দি পাওয়ার আর আছে। এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ানের সহগ, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কততম পদে এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান আছে। আর এখানে তোমাকে সেটা বলে নাই, এখানে বলছে এততম পদের সহগ, মানে ডাইরেক্ট কততম সেটাই বলে দিছে, এততম এবং এততম পদের সহগ। তো তুমি তো এততম বের করতে পারো না, তুমি কততম বের করতে পারো আর প্লাস ওয়ানতম। তাহলে তোমার দেওয়া আছে কত টু আর প্লাস ফোর, তাহলে তোমার টি টু আর প্লাস ফোর বলা যে কথা, টি টু আর প্লাস থ্রি প্লাস ওয়ান বলাও সেম কথা। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এখানে আমি উপরে আর প্লাস ওয়ানতম পদে যেখানে আর বসাইছি ওই জায়গায় এবার কি বসাবো, ওই জায়গায় এবার কি বসাবো দেখি কমেন্টে বলো। 18C আর এর জায়গায় কত বসাবো, অর্থাৎ আমি যদি টু আর প্লাস ফোরতম পদ বের করতে যাই তাহলে আর এর জায়গায় কত বসাবো দেখি কমেন্টে বলো তো। টু আর প্লাস ফোরতম পদ যদি বের করতে যাই আমি আর এর জায়গায় কত বসাবো, আর এর জায়গায় কত বসাইলে আমরা টু আর প্লাস ফোরতম পদ বের করতে পারবো দেখি বলো। এক্স্যাক্টলি সবার ঠিক আছে, টু আর প্লাস থ্রি। তাহলে এক কথায় তোমরা এখানে কি বসাবা, 18C টু আর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টু আর প্লাস থ্রি, অর্থাৎ এখানে যত জায়গায় আর ছিল সব জায়গায় টু আর প্লাস থ্রি। আরেকটা পদ কি আর মাইনাস টুতম, দেখি এবার তোমরাই বলো। আর মাইনাস টুতম পদটা বের করতে হলে ওই যে আর প্লাস ওয়ানতম অনুযায়ী আর এর মান কত ধরতে হবে, এখানে যেরকম আর এর মান টু আর প্লাস থ্রি ধরছ, এটার জন্য আর এর মান কত ধরতে হবে দেখি বলো, কার বেশি কতটুকু দেখি। এখানে আর এর মান কত ধরতে হবে একটু বলো তো, এখানে আর এর মান কত ধরতে হবে একটু বলো। সেকেন্ডের ক্ষেত্রে আর এর মান কত ধরতে হবে, সেকেন্ডের ক্ষেত্রে আর এর মান কত ধরতে হবে দেখি বলো তো, সেকেন্ডের ক্ষেত্রে আর এর মান কত ধরতে হবে, সেকেন্ডটার ক্ষেত্রে আর এর মান কত ধরতে হবে একটু বলো। হ্যাঁ সবার ঠিক আছে, ইতিকা সিদ্দিক, নিলয় আর মাইনাস থ্রি, আদিল আর মাইনাস থ্রি, সামি আর মাইনাস থ্রি, ইভান সাইদ আর মাইনাস থ্রি, ঠিক আছে আর পড়তেছি না। তো তাহলে আমরা জাস্ট যে কাজটা করবো এটাকে আর প্লাস ওয়ান আকারে সাজাবো, তাহলে আমরা এটাকে বলতে পারি টি আর মাইনাস থ্রি প্লাস ওয়ান। এবার তাহলে আমরা বলতে পারবো 18C আর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার আর মাইনাস থ্রি। এবার তোমাকে দেখো, তোমাকে বলছে এততম পদের সহগ এবং এততম পদের সহগ, তাহলে এবার তোমার কি করতে হবে, সহগগুলো বের করতে হবে। ওই সহগগুলো কেমন ধরতে হবে, ওই সহগগুলো বের করে তুমি ধরবা ওই সহগগুলো পরস্পর কেমন সমান, ওই সহগ যেগুলো পাইছো ওই সহগগুলো পরস্পর কেমন সমান। তাহলে আমাদের সহগগুলো যদি পরস্পর সমান ধরি তাহলে আমাদের সহগগুলো পরস্পর সমান ধরলে কী হবে, 18C টু আর প্লাস থ্রি ইকুয়ালস টু 18C আর মাইনাস থ্রি। কারণ তুমি দেখো ভাই আমার প্রথম পদ যেটা, এই প্রথম পদে এক্স টু দি পাওয়ার এত আছে, এটাই চলক, এই চলকের সহগ হচ্ছে চলকের পাশে যেটা আছে সেটা, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস থ্রি, এটা হচ্ছে চলক, এই চলকের পাশে সহগ হচ্ছে তার পাশে যেটা শুয়ে আছে সেটা। তো তার সাথে পাশে শুয়ে থাকুক আর বসে থাকুক যেভাবেই থাকুক পাশে তো আমার আছে, ওই কারণে আমি বলবো তার কিন্তু একটা সহগ আছে। যদি আমার নাই তার কিছু, তখন আমি বলবো তার সাথে একটা আছে ওয়ান, ওইখান থেকে আমরা তার সহগটা বের করবো ওয়ান। তো এখানে যেহেতু আমার কিছু একটা আছে সেটাই তার কি সহগ। তাহলে এখানে এই দুইটা সহগ 18C এত ইকুয়ালস টু 18C আর মাইনাস থ্রি, তাহলে এই দুইটা সমান ধরলা, এই দুইটা সমান ধরে তুমি ক্যালকুলেশন করবা। ওকে, তাহলে এই দুইটা সমান ধরে ক্যালকুলেশন করবো, তার আগে আমি একটা কাজ করি, এই ক্যালকুলেশনটা আমি একটু করে দিব। তো আমি করে দেওয়ার জন্য
আমি এই জিনিসটা একটু মুছে ফেলবো, তুমি স্ক্রিনশট তুলে রাখছো আশা করি, অথবা তুলে ফেলবা। আমাদের ওই আমি বাম পাশের দুইটা অংশ মুছে ফেলবো। মুছে ফেলে আমি একটু ক্যালকুলেশনটা দেখাই। এখানে একটু ক্যালকুলেশন খুবই সহজ, তবে একটা জিনিস দেখানোর জন্য আসলে ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, তাহলে এই দুটো যদি সমান ধরি, কি 18c টুয়াইজ আর প্লাস 3 ইকুয়ালস টু আমাদের 18c আর মাইনাস 3। এখানে লেখা যায় 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এখানে লেখা যায় 18 মাইনাস টুয়াইজ আর মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু টুয়াইজ আর প্লাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে উপরে হচ্ছে 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 18 মাইনাস আর প্লাস 3 ইন ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 18 ফ্যাক্টোরিয়াল চলে যাবে, এখানে 1/18 থেকে 3 গেলে হয় 15, তাহলে 15 মাইনাস টুয়াইস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে টুয়াইস আর প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এইদিকে আছে কত 1/18 আর 3 হচ্ছে 21 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। একটা জিনিস তুমি চিন্তা করলে দেখবা ভাইয়া, এতক্ষণ পর্যন্ত তুমি যতগুলো ম্যাথ করছিলা সবগুলা ম্যাথে এখানে এমন একটা কনফিগারেশন ছিল ডানে আর বামের মধ্যে 1 অথবা 2 পার্থক্য, যার কারণে আমি তার থেকে বিয়োগ করে করে বড়টা থেকে ছোটোটা ফ্যাক্টোরিয়াল নিয়ে আসছি, কাটাকাটি করে ক্যালকুলেশন করছি। কিন্তু এই ম্যাথে ওইভাবে ক্যালকুলেশন করতে গেলে তোমার অত্যন্ত জটিলতার সৃষ্টি হবে, অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে। ওই কারণে আমি তোমাদেরকে একটা রুলস বলবো, এই রুলসটা একটু মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে কি, যদি কোথাও এরকম থাকে NCX ইকুয়ালস টু NCY থাকে, এটা কিন্তু একটা রুলস, মানে এটা প্রমাণ করা যায়, NCX ইকুয়ালস টু যদি আমাদের যদি NCY থাকে, তাহলে আমরা বলতে পারবো NCX ইকুয়ালস টু NCY কথাটার মানে কি। NCX ইকুয়ালস টু NCY কথাটার মানে হচ্ছে এখানে যাকে কম্বিনেশন করতেছো এখানেও তাকে কম্বিনেশন করতেছো, এখানে যত এর কম্বিনেশন এখানে কিন্তু তত এর কম্বিনেশন না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, মনে করো NC8 ইকুয়ালস টু NC5। আমার কথা হচ্ছে N সেম, বা এখানে তুমি মনে করো 12 দিলা, 12C8 12C5। এখন আমার এখানে কথাটা সত্য না, এখানে 13 হবে। তুমি দেখবা 12C8 আর 12C5 এর মান সমান না, ক্যালকুলেটর বের করে দেখিও, বাট 13C8 এবং 13C5 এর মান কিন্তু সমান হবে। 13C8 এবং 13C5 এর মান কি হবে? সমান হবে। এখন তুমি বললো ভাই কেন হবে? হ্যাঁ, কেন হবে? দেখো, আমার প্রথম কথা হচ্ছে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আমাদের আচ্ছা ওটা বাদ দাও, আমরা ওই সব দিকে না যাই, অন্যদিকে ডিপ্লিট করলে সমস্যা। আপাতত ডাইরেক্ট আমি রুলস বলে দিই। আমার NCX ইকুয়ালস টু NCY এই কথাটা তখনই সত্য হবে যখন এই দুইটার যোগফল, মানে নিচের যে দুইটা আছে তাদের যোগফল উপরেরটার সমান হয়। এর মানে x প্লাস ওয়াই এর যোগফল যদি উপরেরটার সমান না হয়, n এর সমান না হয়, তাহলে এই জায়গায় তোমার সেম n কখনো বলা যাবে না। ওই কারণে আমি এখানে হিসাব করে বলছি 8 5 হচ্ছে 13, ওই কারণে এখানে নিশ্চয়ই আমাদের এখানে কি বসবে? 13 বসবে। বুঝছি কি না? তাহলে আমাদের যদি কখনো দেখি উভয় পাশে খালি সি, আশেপাশে আর অন্য কোনো কিছু নাই, কোনো সহগ নাই, এখানেও সি এখানেও সি, এখানে যা এখানেও তা, তাহলে নিচের দুইটার যোগফল উপরটার সমান। তাহলে বলো তো এখান থেকে কি বলা যায়? 18C 2r - 3 ইকুয়ালস 2r + 3 ইকুয়ালস টু 18C 2r - 3। এখান থেকে কি বলা যায়? এখান থেকে নিশ্চয়ই বলা যায় নিচের যে দুইটা 2r + 3 প্লাস r - 3 ইকুয়ালস টু 18 বলা যায়। ব্র্যাকেটে লিখে দিবা যেহেতু NCX ইকুয়ালস টু NCY হলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু n। তাহলে আমরা কি পাচ্ছি? 2r প্লাস r মানে হচ্ছে কত? 3r, 3 3 কাটাকাটি যাবে, 3r ইকুয়ালস টু 18। এর মানে দেখো r এর মান কত? 6। কত ইজিলি বের হয়ে গেছে r এর মান। তো আমরা যে কাজটা করব, আমার যদি কখনো এই ধরনের সুন্দর জিনিস চলে আসে,
উভয় পাশে কোনো আমাদের সহগের ঝামেলা নাই, আমার এখানে উপরে যা এখানে উপরে সেম, তাহলে নিচে দুইটার যোগফল উপরটার সমান। এই কনসেপ্টটা করব, তখন আমরা এই কনসেপ্ট করব না। এবং সত্যি কথা বলতে যেগুলো এই কনসেপ্টে করা যায়, এই ধরনের ম্যাক্সিমাম ম্যাথ এই কনসেপ্টে মিলাইতে অবস্থা খারাপ হয়ে যায়। আমি বলতেছি না মিলানো যাবে না, ইভেন এটাও আমাদের প্রমাণ করা হয়েছে না, এটা এখান থেকে এইভাবে ভেঙে ভেঙে প্রমাণ করে এটা আনা যায়, বাট আনাটা অনেক লেন্দি প্রসেস, প্রায় 1-1.5 পৃষ্ঠা লেগে যায়। তো তোমার 2 লাইনের জন্য তো 1-1.5 পৃষ্ঠা লাগানোর কোনো প্রয়োজন নাই, এবং তুমি এটা রিটেনে করতে পারবা, এমন না যে পারবা না, তুমি ডাইরেক্ট এটা ফর্মুলা হিসেবে কী করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি এভাবে আমরা সলভ করে ফেলবো। এখন তোমরা বলো তোমরা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা একটু বলো, তাহলে আমি সামনের দিকে প্রসিড করতে পারবো। আচ্ছা, তাহলে সবার আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এই ধরনের সবগুলো ম্যাথ আমি আবারও বলতেছি, যখনই এই কাহিনীটা দেখবে সাথে সাথে করে ফেলবা, তাহলে অনেক বড় ম্যাথ অনেক ছোটো হয়ে যাবে, সত্যি কথা অনেক ছোটো হয়ে যাবে, খুব ইজিলি করতে পারবে। ইভেন এমসিকিউর জন্য এটা ঠাড়া মুখস্থ করবা, ভার্সিটি প্রশ্নের জন্য ঠাড়া মুখস্থ করে ফেলবা, মানে ভার্সিটির জন্য শর্টকাট হিসেবে বা শর্টকাট বলো সূত্র বলো যেটা বলো শর্টকাট মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ করলে খুব বেশি কাজে দিবে। ওকে, তাহলে আমরা যেহেতু এতটুকু বুঝছি, তাহলে প্রসেসটা আশা করি খুবই সুন্দর। এই তোমরা কি বলো, প্রসেসটা সুন্দর না? একটু নিবা, নাও খাতায় তুলে নাও, হ্যাঁ পারলে তুমি স্ক্রিনশটটাও তুলে নাও। তাহলে দেখো এরপরে আমরা সামনের দিকে আগাই। আরে ভাই, যদি থাকে আমার হাতে শর্টকাট কোনো প্রসেস, আমি কেন করব অনেক লম্বা প্রসেস? এই লম্বা প্রসেস করে কোনো লাভ নাই, শর্টকাট করে আমি ফুল মার্কস পাই, এই জিনিসটা মাথায় রাখবা। যেখানে তুমি শর্টকাট করে ফুল মার্কস পাবা, সেখানে কেন তুমি লম্বা টান দিবা? কোনো দরকার নাই তো, লম্বা টান দেওয়ার দরকার নেই। সব জায়গায় তোমার বেশি টাইম পাস করতে হয় না, আমাদের পরীক্ষার হলে অল্প টাইমে আমাদের কমপ্লিট করে ফেলতে হয়, এটা হচ্ছে বেটার। কারণ লিমিটেড টাইম, সব জায়গায় তো তুমি আনলিমিটেড টাইম পাবা না। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে বলি, 9-এর একটা ম্যাথ আছে 7 নাম্বার ম্যাথ, 9-এর 7 নাম্বার ম্যাথ, এটা তোমরা বাদ দিতে হবে। 9-এর 7, আমি আবারও বলতেছি, আমি আগে কোনো ম্যাথ বাদ দেওয়ার কথা বলি নেই, 9-এর 7 নাম্বার বাদ দিতে হবে। মানে হচ্ছে এটা আসলে খুবই লেন্দি একটা ম্যাথ, এই ম্যাথটা তোমরা আসলে চাইলে কিন্তু পারবা, এই প্রসেসগুলোতে পারবা, তোমরা চাইলে দেখে নিতে পারো, বাট কথা হচ্ছে এটা কখনো কোথাও আসার চান্স নাই। প্রথম কথা হচ্ছে ইন্টারমিডিয়েটে যেহেতু 4-এর উপরে মার্কস নাই, ওই কারণে এত বড় ম্যাথ আসবে না। আর সেকেন্ড কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু জায়গা থাকে একটুক, অনেক আহামরি বড় ম্যাথ দিবে না। আর যেহেতু জায়গা একটুক থাকে, সেক্ষেত্রে তুমি আহামরি বড় ম্যাথ দিলে সেটা আসলেই করতে পারবা না, এর থেকে বেটার না করাই ভালো। 9-এর 7 নাম্বার অনেকের বইয়ের সাথে না মিলতে পারে, ওই কারণে আমি বলে দিই তোমাকে। বলা হলো 1+x, তুমি দেখো প্রশ্নটা তুমি নিজেই বুঝতে পারবা। 1+x⁴ এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ এবং r+3তম পদের সহগ সমান। r+1তম পদের সহগ r+3তম পদের সহগ কেমন সমান? এবার তোমাকে বলছে ডিজে, মানে ডিজে মানে হচ্ছে দেখাও যে তোমাকে কি বললো, দেখাও যে টুয়াইস r = n-2। হ্যাঁ, এটা সরি কোথায় চলে গেছি, n² - n × 4r + 1 + 4r² - 2 = 0, এটা তোমাকে দেখাইতে বলছে। তো আসলে এটা আমরা ক্রস দিয়ে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। আর যদি তুমি চাও একবার দেখে লিখতে পারো, তুমি আশা করি দেখেই বুঝতেছো কনসেপ্ট কিন্তু আমাদেরটাই, যে এত এর বিস্তৃতি করবো, r+1তম পদ বের করবো, r+3তম পদ বের করবো, তোমাকে অলরেডি বলছে তাদের সহগ সমান ধরে ক্যালকুলেশন করবে। এখানে ক্যালকুলেশনগত জটিলতা খুব বড়, ওই কারণে আমরা বলি এই ম্যাথটা তুমি ধরা ছাড়ো।
আচ্ছা হ্যাঁ, অ্যালান এলিসে বললো আগের ম্যাথটা, তো আগের ম্যাথ বলতে তুমি 9-2 বলতেছ, 9-2 বললেই সেটাতে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ সি এর উপরের রাশিটা সেম হতে হবে। কিন্তু 9-1 নাম্বার যেটা আমরা করছিলাম, বড় ম্যাথ যেটা বুয়েটের ম্যাথ যেটা করছিলাম, সেখানে করা যাবে না। কেন? কারণ সেখানে খেয়াল করে দেখিও, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকেটার সামনে কিন্তু সহগ 6 আছে। তো আমার সহগ থাকলে কিন্তু তখন আর করা যাবে না। আমি তো পড়ছি NC(x = NC(y)। হ্যাঁ, তো এখানে আমার এক্সট্রা আশেপাশে আদার্স কোনো কিছু থাকা যাবে না, থাকলে আমরা সেই প্রসেসটা করতে পারবো না। এইভাবে থাকলে করতে পারবো। ওইখানে একটা 6 ছিল, ওই জন্য করা যাবে না। 9-2 আমি করাই দিই নাই, কিন্তু সেটার মধ্যে তুমি এই প্রসেসটা করতে পারবে, কারণ সেখানে আবার এটা সেম হয়। মানে এক কথায় যতগুলো মেথে সেম হয় ততগুলো মেথে করতে পারবে, যেখানে আমার সেম নয় সেখানে আমার এই করাটার কোনো উপায় নাই। এবার আসো, এবার আরেকটা ম্যাথ তোমাদেরকে করাবো, হিন্টস দিব। সেটা হচ্ছে আমাদের 9-8 নাম্বার। 9-8 নাম্বার কি বললো আমি দেখি। n belongs to n, বুঝতে পারতেছো? বড় হাতের n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বারগুলো আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 এটসেট্রা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বলা হলো এত এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42 হলে n এর মান নির্ণয় করো। এটা তোমাকে প্রশ্ন করলো। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো ভালো করে। ভাইয়া n belongs to n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদ, প্রথমত আমরা আসি তিনটি ক্রমিক পদ কে কে? তিনটি ক্রমিক পদ আমি যদি জানি ভাইয়া, একটা আমাদের 5তম, তাহলে আরেকটা হবে 6তম, আরেকটা হবে 7তম। আমরা তম আকারে বলতেছি আমাদের সুবিধার জন্য, যদিও 5ম 6ষ্ঠ 7ম বলা হয়, তোমরা কিছু মনে করিও না। তাহলে এবার একইভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে 420তম, আরেকটা হচ্ছে 421তম, আরেকটা বলতে পারো 422তম। তাহলে এগুলো কিন্তু এক একটা একটার পর একটা ক্রমিক সংখ্যা আকারে। ক্রমিক সংখ্যা তাদেরকে বলি যাদের একটা থেকে একটার ব্যবধান হচ্ছে এক এক করে ব্যবধান। আবার একটা আমরা বলতে পারি, মনে করো আমাদের 103তম, তারপর হচ্ছে আমাদের 104তম, 105তম, এরকম। তাহলে আমাদের এইভাবে আমরা বলতে পারি। কিন্তু কথা হচ্ছে তোমার এখানে তো বলা নাই আসলে ওই তিনটা ক্রমিক পদ কে কে, অথবা যে কোনো একটার কথা বলা থাকলে বাকিগুলো আমি গেস করতে পারতাম। বাট এখানে বলছে এত এর বিস্তৃতি তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত এত। দেখো, তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত এত বলেছি মানে কি, এতকে বিস্তৃতি করলে তো অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, সরি, আমি তো লাইনটাই লিখি নেই। কাকে বিস্তৃতি করব? n belongs to n এর জন্য 1 + x⁴n এর বিস্তৃতিতে 1 + x⁴n। হ্যাঁ, 1 + x⁴n। এখন আমার কথা হচ্ছে এতকে বিস্তৃতি করলে ভাইয়া আমাদের এখানে তো যেহেতু তোমাকে অনুপাতটা স্পেসিফিকাই করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, এর মানে এমন কোনো জায়গায় তিনটা আছে যে তিনটার অনুপাত এত, তো সেই তিনটা কত তো আমি জানি না। আরে ভাই জানি না মানে কোনো সমস্যা নাই, ম্যাথ আমাকে বলে তুমি ধরা ছাড়া কোনো উপায় নাই, যখন যা ইচ্ছা ধরো, শুধু ম্যাথের আনসার বের করো। এবার আসো, তাহলে আমরা কি করব? এখানে ধরে নিব। কি করব? ধরবো। হ্যাঁ, আমরা ধরবো ভাইয়া, আমি ধরে নিলাম একটা পদ হচ্ছে r+1তম। তাহলে যেহেতু ক্রমিকই বলছে, তোমরাই বলো তো বাকি দুইটা পদ কে কে হবে? একটা যদি r+1তম পদ আমরা ধরে নিই, বাকি দুটো কে হবে? নিশ্চয়ই বাকি দুটো হচ্ছে r+2তম, r+3তম। এবং আমরা বলবো হচ্ছে এই tr+1তম অনুপাত tr+2তম অনুপাত tr+3তম, এটা সমান হচ্ছে 1:7:42। এটা আমরা বলতে পারি। তারপরে কি করলাম?
আমরা যে কাজটা করলাম, তিনটি ক্রমিক পদ যেহেতু তোমাকে বলছে, তুমি তিনটি ক্রমিক পদ বলতেছো, কিন্তু কথা হচ্ছে স্পেসিফিকলি তুমি জানো না কোন তিনটা ক্রমিক পদ, ওই কারণে তুমি নিজের মতো করে গেস করে নিলা। ভাই আমি যেখানে কোনো কিছু জানি না সেখানে আমি ধরতে পারি, ধরতে পারলে আমি সেখানে ম্যাথটাও করতে পারি। তুমি যদি ধরতে দাও ম্যাথটা আমি করতে পারি, তাহলে আমাদের যত তুমি ধরে নিবা ততই তোমার জন্য সহজ হবে। তুমি r+1তম ধরলা, আর যেহেতু তোমাকে হিন্টস দিয়ে দিল ক্রমিক পদে, ক্রমিক 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 ক্রমানুসারে যাবে, আর এখানে আমাদের পূর্ণ সংখ্যার ক্রমানুসারে যাবে, তাহলে r+1তম হলে পরেরটা r+2, পরেরটা r+3, তাহলে তিনটার অনুপাত আমি এত ধরে নিলাম। এখন আর এর মান কত হইলে আসলে এই জিনিসটা হয়, তো সেটা আমরা জানি না। আমাকে বের করতে বলছে এক্স্যাক্টলি কার মান, এন এর মান। এন এর মান নাকি আর এর মান? এন এর মান। তোমাকে বলছে এন এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে এটা নির্ণয় করতে বলছে, এখন তুমি কি করবা, তাহলে তিনটা পদের অনুপাত না, তাহলে আমি হিন্টসটা দিয়ে দিই। হিন্টসটা কি, এখানে হচ্ছে হুবহু সব কিছু আগের মতো। জাস্ট তুমি কি করবা ভাই, তুমি এখান থেকে 1+x⁴ এর যে বিস্তৃতি করবা, এখান থেকে প্রথমে একটা কাজ করো, তোমার বিস্তৃতি কার, 1+x⁴ এর বিস্তৃতি। তো তুমি কত কত পদ বের করবা, ভাই আমি r+1তম, তাহলে আমরা বলতে পারি টি r+1তম বললে NCR x⁴ বলা যায়। এবার আমাদের টি r+2তম, তো আমি r+2তম তো বের করতে পারি না, আমি কি বের করতে পারি, r+1+1তম, তাহলে আমার r এর জায়গায় কত বসবে, r+1 x⁴। এবার টি r+3তম, r+2+1, এবার r এর জায়গায় r+2 বসবে, r এর জায়গায় কি বসবে, r এর জায়গায় r+2 বসবে, r+2 x⁴r+2। এখন তোমাকে বলছে এই তিনটার অনুপাত 1:7:42, তিনটা অনুপাত দিয়ে তো তুমি করতে পারবে না, তাহলে আমি সিম্পল হিসাবে বলতে পারি ভাইয়া প্রথম দুইটার অনুপাত 1:7, তাহলে আমরা বলতে টি r+1 অনুপাত টি r+2 = 1:7। একইভাবে আমরা বলতে পারি ভাইয়া টি r+2 অনুপাত টি r+3 হচ্ছে 7:42। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, টি r+1 ডিভাইডেড বাই টি r+2 হচ্ছে 1/7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 7 × টি r+1 টি r+2। 7 × টি r+1তম পদটা কত, NCR x⁴, আর এদিকে r+2তমটা কত, NCR+1 x⁴r+1। এরপর তুমি ক্যালকুলেশন করে করে একটা ইকুয়েশন বের করতে পারবা। এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারো, যেহেতু এখানে আননোন দুইটা আছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে r, n এবং r এর একটা ইকুয়েশন বের হবে। একইভাবে এখান থেকে বলতে পারি টি r+2 ডিভাইডেড বাই টি r+3 পাবা 7/42। এখান থেকে বলতে পারি 42 × টি r+2 7 × টি r+3। তাহলে আমাদের 42 × r+2তম পদটা কত, এই যে লেখা আছে, তাহলে NCR+1 x⁴r+1 7 × r+3টা কত, আমাদের NCR+2 x⁴r+2। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সমান। এবার এই দুইটা সমান ধরে কি করবো, আবার এর মধ্যে ক্যালকুলেশন করবা, n এবং r এর দুটো ইকুয়েশন পাবা। এবার এখানে n এবং r এর ওই যে সরল লেখার মতো করে ইকুয়েশন পাবা, তাহলে n কার ইকুয়েশন, n এবং r এর ইকুয়েশন। তাহলে এখানে n এবং r এর একটা ইকুয়েশন পাইলা, এখানে n এবং r এর একটা ইকুয়েশন পাইলা, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করবা। এই দুইটাকে সলভ করলে তুমি n এর মানও পাবা, r এর মানও পাবা। তো r এর মান তো তোমাকে জিজ্ঞেস করে নাই, n এর মান জিজ্ঞেস করছে, সেই n এর মান বের করে সেটাই তোমার আনসার। আশা করি পারবা, বলো বুঝছো কিনা। যদিও প্রসেসটা একটু লেন্দি হবে, মানে ক্যালকুলেশনটা একটু বড় হবে, বাট কথা হচ্ছে প্রসেসটা বুঝছো কিনা বলো, প্রসেসটা বুঝছো কিনা আমাকে বলো। এই ইফতেখার সিদ্দিক নিলয়, তুমি কিসের কথা বলছো, কিভাবে সাজাইছি বলতো, কোনটার কথা বলতেছো? ইফতেখার সিদ্দিক নিলয়, একটু আমাকে একটু কনফার্ম করো, তুমি কোনটার কথা বলতেছো, অথবা বোর্ডে কোন লাইনটা?
এই ইভান সাইদ বলতেছে এটা কি আমাদের বইতে আছে? হ্যাঁ, বইতে না থাকলে আমি কোত্থেকে করাচ্ছি। ও ভালো কথা, আমার বইটা কিন্তু লেটেস্ট এডিশন, হয়তো তোমাদের ওইটাতে না থাকলেও নতুন বইতে আছে। ইত্তেকা স্মৃতি নিল 9-7, এটা তো 9-8। ওমা, 7 কোনটা? এই দেখছো, আমি তোমাদেরকে কোনটা বাদ দিছিলাম? আমি কোনটা বাদ দিতে যাই, কোনটা বাদ দিয়েছি আমি ভুলে গেছি। তোমাদের বাদ দেওয়ার কথা হচ্ছে 9-7 নাম্বারটা বাদ দেওয়ার কথা। আমি কি 9-7 নাম্বারটা বাদ দিই না, নাকি কোনটা বাদ দিয়ে দিয়েছি? আরেকটা বাদ দিয়ে দিয়েছি। ওহো, 9-4 নাম্বার বাদ দিয়ে দিয়েছি। একটু একটু এডিট করো। 9-4 নাম্বার লাগবে, 9-4 নাম্বার লাগবে, 9-7 নাম্বারটা বাদ। 9-7 নাম্বার বাদ। ওই যে প্রমাণ করতে বলে এটা, ওই আমি মনে হয় তোমাদেরকে লেখানোর সময় 9-4 এবং 7 দুইটাকে মনে হয় একসাথে করে মনে হয় লেখাই ফেলছে। এটা বাদ দাও, 9-4 নাম্বারটা লাগবে, ওইটাকে ইজি ম্যাথ একটা। আর 9-7 নাম্বার যেটা, এটা লাগবে না। এই যে যেটা বলতেছো আমার সমান্তর প্রগমনের এটা লাগবে না। প্রগমনের ম্যাথগুলো আমরা বহুপদীতে করাইছি, পুরো প্রগমন কী জিনিস, কোন ধরনের প্রগমন থাকতে পারে, সমান্তর প্রগমন, তারপর হচ্ছে আমাদের গুণোত্তর প্রগমন, ভাজিত প্রগমন, সবগুলো আমরা দেখাইছি, ম্যাথও করাইছি। তো এগুলো আমাদের এখানে কোনো প্রয়োজন নাই, আমাদের ওইখানেই লাগবে। এখানে আমার এই জিনিসটা আমরা বাদ দিছিলাম, ওই জন্য এই ম্যাথটা জীবনে আসবে না। খুবই বড় একটা ম্যাথ। হ্যাঁ, 9-7 নং বাদ, কিন্তু আমি যে বোর্ডে প্রশ্ন লিখছি না, এখন আমার মনে পড়ছে, আমি প্রশ্ন লেখার সময় প্রশ্নের বাংলা কথাটা লিখছি 4 নাম্বার থেকে, আর লাস্টের প্রমাণটা লিখছি 7 নাম্বার থেকে। তো ওই জন্য বলতে তোমরা একটু ঠিক করে নিও যে 9-4 নাম্বার কিন্তু লাগবে, 9-7 নাম্বারটা বাদ। আর ইত্তেকা সিদ্দিক নিলয়, যেহেতু সমান্তর প্রগমনের কথা আছে, সমান্তর প্রগমন না বুঝে যেহেতু আমরা বহুপদীর মধ্যে করাইছি, যদি তুমি ওই ক্লাসটা না করে থাকো, বহুপদীর ওই ক্লাসটা করে ফেলো। পুরো প্রগমনের একটা ক্লাস আছে, যে সমান্তর, গুণোত্তর, ভাজিত সবগুলা। হ্যাঁ, আমিও এটাই বলি, 7 বাদ দিছি, আমি প্রশ্ন লিখছি 4-এর না, তাও না, আমি প্রশ্ন লিখছিলাম হচ্ছে 4 এবং 7 মিস করে। আচ্ছা, কথা সেটা না, কথা হচ্ছে এই ম্যাথটা বুঝছো কিনা, এই ম্যাথটা আর বোঝানো লাগবে কিনা। এই ম্যাথটা আমি একটু দ্রুত গতিতে যাই। এই ধরনের ম্যাথ কিন্তু সৃজনশীলে আসার সম্ভাবনা আছে ভালো। তাহলে দেখো, তোমাকে বললো n বিলংস টু n, 1 + x⁴ n এর বিস্তৃতিতে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42। কার অনুপাত? সহগের অনুপাত। এই সরি, একটু বলেছে, তোমাকে সহগের অনুপাত বলছে। এই যে সহগের অনুপাত, তাহলে এই যে কোথায় পদটা না, পদের সহগ এত, তাহলে সহগব এত, সহগের অনুপাত, এগুলো হচ্ছে সহগের অনুপাত। মানে হচ্ছে সহগের অনুপাত। তাহলে সহগ যেহেতু x⁴ হবে না, হবে না, সহগ বলছে, আমি খেয়াল করে নেই, আমি বলছিলাম পদের অনুপাত না, পদের সহগের অনুপাত বলছে। তো যেহেতু পদের সহগের অনুপাত বলছে, তোমরা এখান থেকে এক্সটাকে বাদ দিবে, এক্সট্রা লাগবে না, তোমাকে শুধু পদের সহগ বলছে। তাহলে আমরা সিম্পল বলি, দেখো, এত এর বিস্তৃতিতে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত হচ্ছে এত। তাহলে আমরা বলতে পারি r+1 তম পদের সহগ, r+2 তম পদের সহগ, r+3 তম পদের সহগের অনুপাত 1:7:42। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে r+1 তম পদ, তার সহগ হচ্ছে কোনটা? এটা হচ্ছে r+2 তম পদ, তার সহগ হচ্ছে এটা হচ্ছে r+3 তম পদ, তার সহগ হচ্ছে এটা। ওই সহগগুলোর অনুপাত বলছে। তাহলে সহগ r+1 তম, সহগ r+2 তম, দুইটার অনুপাত 1:7। তাহলে সহগ অফ এত ডিভাইড বাই এত = 1/7। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবার আমরা বসাইলে আনসার পেয়ে যাব খুব ইজিলি। একইভাবে এখানে ওইগুলো সহগ হবে, সহগের অনুপাত মানে r+2 তম পদের সহগ, r+3 তম পদের সহগ। সহলিখিত মানে হচ্ছে
সহগ অফ আর প্লাস ওয়ানতম পদ। তাহলে আমাদের এখানে যে জিনিসটা বললো তোমাকে তিনটা পদের সহগের অনুপাত 1:7:42, তো তিনটা ক্রমিক বলছে, মেইন কথা হচ্ছে ক্রমিক। তাহলে তুমি একটা ধরে নিলে আর প্লাস ওয়ান, তো যেহেতু ক্রমিক বলছে একটা আর প্লাস ওয়ান হলে এরপর দুইটা কী কী হবে, আর প্লাস টু আর প্লাস থ্রি এক এক করে বাড়বে। তাহলে একটা আর প্লাস ওয়ানতম পদের সহগ, আরেকটা আর প্লাস টুতম পদের সহগ, আরেকটা আর প্লাস থ্রিতম পদের সহগ, তিনটা সহগের অনুপাত এটা। এখন আমরা তো তিনটা একসাথে ক্যালকুলেশন করতে পারি না, আমরা দুইটা হলে ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমি কী করলাম, এই তিনটার অনুপাত এটা মানে হচ্ছে প্রথম দুইটার অনুপাত হচ্ছে 1:7, এই সেটা ধরে আমি একটা ক্যালকুলেশন করলাম। এরপর সেকেন্ড দুইটার অনুপাত হচ্ছে 7:42, সেটা ধরে আমি সেকেন্ড ক্যালকুলেশন করলাম। এখান থেকে একটা ইকুয়েশন পাবো, এখান থেকে একটা ইকুয়েশন পাবো, এই দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেশন করলে এর মানটা আমরা পেয়ে যাব। এবারে বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা, এবার বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা। আমি ওই 100 লিখে পেয়েছিলাম, আমি খেয়াল করে নিয়ে সহগটা আছে। তাহলে সহগ কিন্তু বলছে, পদ বলে না, পদ বললে পুরাটা, সহগ বললে শুধু সহগটা, পদ বললে পুরাটা, সহগ বললে শুধু সহগটা। বলো এবার এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। কার কার ক্লিয়ার একটু বলো না, কার কার ক্লিয়ার। এই দেখো ইভান সাইদ, আমি তোমার বই থেকে দেখাই, দেখো এই যে 9, 9-এর 1 2 3, এই যে 4, আমি ওই প্রশ্ন লেখার সময় 4 লিখে পেয়েছিলাম, 4 না, 9-এর 7 নাম্বার যেটা দেখতেছো না এটা বাদ, এই 7 নাম্বার যেটা দেখতেছো এইটা বাদ, এটা করা লাগবে না। 9-এর 7 নাম্বারে তো এই সমান্তর প্রগমনের যে ম্যাথটা, এই ম্যাথটা করা লাগবে না। 9-এর 7 নম্বর সমান্তর প্রগমনের ম্যাথটা করা লাগবে না, আমি এটা বলতেছি। তাহলে বলো যে ম্যাথটা আমরা করাইছি এটা ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো। এই দেখো ইভেন সাইজ যেটা বলতো দুইটা থেকে এনের ভ্যালু দুইটা আসবে কিনা, না এখানে দেখো এনও আছে আরও আছে, এন এর মানও জানি না আর এর মানও জানি না, এখান থেকে স্পেসিফিক কোনো ভ্যালু আসবে না। এখান থেকে এন এবং আর মিশ্রিত একটি ইকুয়েশন আসবে, এখান থেকে এন এবং আর মিশ্রিত একটি ইকুয়েশন আসবে। তো ওই দুটি ইকুয়েশনকে তুমি প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে সলভ করে আবার তুমি এটাও করতে পারো যে তুমি এখানে আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, এখানে দুইটি ইকুয়েশন পাও। মনে করো ফর এক্সাম্পল আমি দিলাম একটা পাইলা 3r = হচ্ছে n-6, আর এখানে পাইলাম মনে করো আমাদের 4r = হচ্ছে আমার মনে করো 2n-5। তো এই দুটি ইকুয়েশনকে সলভ করবা, এই দুটি ইকুয়েশনকে সলভ করার কয়েকগুলো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো, বজ্রগুণন করতে পারো, আর আরেকটা আমার বানানো পদ্ধতি আছে অন্যের খাতা দেখে লেখন পদ্ধতি। তো তুমি অন্যের খাতা দেখে লিখেও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। তো তখন হচ্ছে আমাদের যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলে তুমি এই দুইটাকে সলভ করলে আনসার পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের পদ্ধতিগুলো। তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অন্যের খাতা দেখে লেখন পদ্ধতি। তবে এই পদ্ধতিতে লিখতে হলে যার থেকে তুমি লিখবে সে ট্রাস্টেবল হইতে হবে। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো। আর এই পদ্ধতি যদি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে হয়, তোমার লাইফের ফ্রেম রেট কমাই দিবা, মানে তোমার লাইফের ফ্রেম রেট যখন কমাই দিবা মানে খুবই স্লো, সারে খেয়ালই করবে না যে তুমি নড়ে সরে দেখতেছো, হ্যাঁ একেবারে স্লো ফ্রেম রেটে তুমি দেখবা, তাহলে দেখবে যে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা
এবার আসো আমরা আরেকটা ম্যাথ দেখি, হচ্ছে এই ম্যাথটা আমরা পুরো করাবো না, এই ম্যাথটা জাস্ট হিন্টসটা দিব। এটা হচ্ছে 9-এর 9 নম্বর ম্যাথটা। 9-এর 9 নম্বর ম্যাথ বললো x-1/x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, মানে এই ধরনের প্রশ্নগুলো দিলে অনেকের কাছে একটু আহামরি কঠিন মনে হইতে পারে। বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ নির্ণয় করো। আচ্ছা, আমাকে যদি বলতো এই প্রশ্নের মধ্যে আমাদের 1-1/x টু দি পাওয়ার 12 1-1/x টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে 10 নম্বর পদটা নির্ণয় করো, তাহলে খুব ইজি হইতো না? আর প্লাস অন্তঃ পদের ফর্মুলা জানি, বসো আনসার পেয়ে যাবো, এটাকে আমরা আনসার হিসেবে লিখে দিতে পারবো। কিন্তু এখানে সেই জিনিসটা বলে নাই। এখন দেখি তোমরা নিজেরা আগে গেস করে আমাকে বলো তো, এত এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ আসলে কত নাম্বার পদ? এত এর বিস্তৃতিতে শেষ থেকে বাম দিকে চতুর্থ পদ মানে আসলে সেটা কততম পদ? নর্মালি আমরা বলি না 8তম পদ, 10তম পদ, তাহলে কততম পদকে আমি শেষ থেকে বাম দিকে চতুর্থ পদ বলতে পারবো? সুমাইয়া ইসলাম বলে যে 5 টাকা দিলেও কেউ দেখাবে না। আরে ভাই, এই বর্তমানে ফকিরকে 5 টাকা দিলে না, তুমি 5 টাকা দিয়ে দেখে ফেলবা, কি সুন্দর কথা। তাকে যে একটা ট্রিট দিয়ে দিবা সেই লেভেলে, দেখবে না দেখায় কই যাবে, পয়জন দেখবা যে খাতাও দিয়ে দিবে পরীক্ষার হলে। 5 টাকা দিয়ে তুমি খাতা দেখানো চিন্তা করতেছো, এই যুগে হিসা আমি চিন্তা করতে তোমার কি অবস্থা। যাক, অনেকে বলতে চাচ্ছে কেউ 9 কেউ 10। হ্যাঁ, আচ্ছা দেখি আমাদের প্রথম কথা, আগে আমাকে এটা বলো, x টু দি পাওয়ার 12 আছে, উপরে পাওয়ারটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা? তাহলে এতকে বিস্তৃতি করলে কয়টা পদ পাবো বলো তো? এতকে বিস্তৃতি করলে 13টা পদ পাওয়া যাবে। 13টা পদ পাওয়া যাবে। এতকে বিস্তৃতি করলে 13টা পদ পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th, 11, 12, 13th, সরি 13 পর না 13টা। তাহলে আমরা যদি বলি, তাহলে এটা এখানে লিখি 12তম, 13তম, আমি এটা তম দিয়ে লিখে ফেললাম। তাহলে দেখো টোটাল 13টা আছে। সাধারণত আমি যে কোনো পদ বলার সময় এদিক থেকে বলি, মানে বাম দিক থেকে আস্তে আস্তে ডানে যাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে। কিন্তু তোমাকে বলছে বিস্তৃতির শেষ হতে, এটা হচ্ছে শেষ, এই শেষ হতে বাম দিকে যাবা। বাম দিকে কততম? চতুর্থ। তাহলে আমি এদিক থেকে যেরকম এটাকে বলতেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এদিক থেকে আমি নিশ্চয়ই বলবো এটা আমার শেষ হতে বাম দিকে প্রথম। দেখো এই শেষ হতে বাম দিকে প্রথম, এটাকে বলবো দ্বিতীয়, এটাকে বলবো তৃতীয়, এটাকে বলবো চতুর্থ। এর মানে বুঝতে পারছি শেষ হতে বাম দিকে আমাদের চতুর্থ পদ মান হচ্ছে আমার কত? দশম পদ। তাহলে আমরা বলতে পারি কত? আমাদের দশম মানে কি r+1 এখানে লিখলে আর এর মান কত আসবে বলো তো? দশম পদ বের করার জন্য আর এর মান কত? আর এর মান হচ্ছে 9। তাহলে 9+1 করলে 12c9 x টু দি পাওয়ার 12 - 9 -1/x টু দি পাওয়ার 9 ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবে। তোমাকে এটা বলছে তো, এটা অনেকে প্রশ্নটা বুঝে না, তাদের জন্য সমস্যা হতে পারে, ওই কারণে আমি বলে দিলাম যে অনেকে এই জিনিসটা বুঝে না। তোমরা বুঝছো কিনা একটু বলো তো, এটা বুঝছো কিনা একটু বলো, এটা বুঝছো কিনা একটু বলো। এবার হচ্ছে তাহলে আমরা এক কথায় বলতে পারি 9-এর একটা ম্যাথ বাদ দিছি, এটা বাদে বাকি সবগুলো হচ্ছে হোমওয়ার্ক। এবার হচ্ছে 10-এর একটা ম্যাথ আমি হিন্টস দিব, এটা হচ্ছে তুমি 9-10-এ করে আসছো। 10-এর ওই ম্যাথটা 9-10-এ তোমরা করে আসছো, তো 9-10-এ যেহেতু করে আসছো আমার জানা মতে ওই ম্যাথটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, জাস্ট আমি হিন্টস দিয়ে দিব যাতে করে বাসায় তোমরা আবার মনে করতে পারো জিনিসটা। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। ওইটা হিন্টস দিলে আমাদের শেষ,
ওইটা হিন্টস দিলে আজকের ক্লাস শেষ। এরপরে আগামী ক্লাসে আমরা মধ্যপদ নির্ণয় নামে একটা টপিকস আছে, কিভাবে আমি বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে পারি, মধ্যপদ কয়টা হবে, একটা নাকি দুইটা নাকি কয়টা, এই মধ্যপদ নির্ণয় করা শিখাবো। তো আমরা প্রথমে করি 10-এর 1 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 10-এর 1 নাম্বার যদিও 9-10 তোমরা করে আসার কথা, আমি যতদূর জানি। 10-এর 1 নাম্বার, a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b 21/2 bx 189/4 bx স্কয়ার হলে a b ও n এর মান নির্ণয় করো। একটু খেয়াল করে দেখো, এটাই আমাদের লাস্ট। তাহলে আমরা এটা সলিউশনটা করি। সলিউশনটা করতে গেলে তোমাকে কি বলা হলো বলো তো, এত এর বিস্তৃতিতে প্রথম কয়টি পদ, প্রথম তিনটি। তাহলে আমি এটাকে বিস্তৃতি করব প্রথম 3টা পর্যন্ত। তাহলে দেখো এটাকে বিস্তৃতি করি 3x হোল টু দি পাওয়ার n, আমরা জানি প্রথম পদ a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n minus 1 3x প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 3x হোল স্কোয়ার। এবার কন্টিনিউসলি যাবে। আমার যেহেতু 3টা বলছে, আমার এর বেশি দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমরা বলতেছি প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তোমাকে তারা বললো প্রথম 3টি পদ কে বি, এর মানে ডেট পিস আমরা বলতে পারি এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে 21/2 bx, এটার মান হচ্ছে 189/4 bx স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, তাহলে আমরা জানি, আমরা এখান থেকে বলতে পারি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে b। আমরা বলতে পারি nc1 এর মান হচ্ছে আসলে n, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 3x ইকুয়ালস টু আমরা বলতে পারি 21/2 bx। এরপর আমরা এখান থেকে বলতে পারি nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 3x হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 189/4 bx স্কোয়ার। চাইলে আমরা এটাকে লিখতে পারি, একটু ভেঙে লিখতে পারি 3 3 9 9x স্কোয়ার। তো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আচ্ছা আমাদেরকে যে কাজটা করতে হবে, এই 3টাকে সলভ করতে হবে, 3টাকে সলভ করে ক্যালকুলেশন করতে হবে। তবে আমি একটু হিন্টস দিয়ে দিই। হিন্টস হচ্ছে কি ভাইয়া, এখান থেকে দেখো প্রথমে তুমি এটা ধরে ক্যালকুলেশন করবা না, তুমি ক্যালকুলেশন করবে এটা ধরে, x কাটাকাটি যাবে। এবার কাটা হলে 3 7 21। এখানে দেখো n আছে, a টু দি পাওয়ার এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার -1 লেখা যায়, কিন্তু যায় ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাই আমার 7/2 b আছে। একটা জিনিস খেয়াল করে দেখবা, a টু দি পাওয়ার n যেটা দেখতেছো এটার মান আলটিমেটলি কত, এখানেই লেখা আছে b। তাহলে তুমি এটা জায়গায় কত বসাবা, b বসাবা। তাহলে আমরা বলতে পারবো n ইন্টু b, এটা আমার nb b না, তাহলে আমাদের এখানে 1/a ইকুয়ালস টু হচ্ছে 7/2 b। দেখো b চলে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি n/a ইকুয়ালস টু 7/2। ফার্দার ক্যালকুলেশন তোমার হোমওয়ার্ক থাকবে, তোমরা ক্যালকুলেশন করবা। আর এখানে nc2কে আমি জাস্ট বলে দিই, nc2 ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা কীভাবে আসছে আমরা পরে দেখাবো। আমাদের nc2 ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 আমরা বলতে পারি। তাও আমি একটু দেখাই দিই কীভাবে দেখাচ্ছি। মনে করো nc2, তাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, ঠিক কি না? তাহলে আমি কি করতেছি ভাইয়া, আচ্ছা দেখো এখানে nওয়ালা কিন্তু উপরেও আছে নিচেও আছে, তাহলে নিচে যেটা nওয়ালা সেটা কিন্তু উপরটার থেকে ছোট, তাহলে উপরটাকে আমি কি লিখতে পারি n ইন্টু তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। আবার n মাইনাস 1কে লিখতে পারি n মাইনাস 1 ইন্টু তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। এটা যখন করলাম এটা কিন্তু নিচেরটার সাথে মিলে গেল।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো তোমরা ক্যালকুলেশন করার জন্য এটাকে এভাবে লিখতে হবে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ক্যালকুলেশন করতে পারবা। আর এখান থেকে তো আমার এক্স স্কোয়ার চলে যাবে, এখানেও সেম a টু দি পাওয়ার n এর জায়গায় তুমি b বসাতে পারবা, b কাটাকাটি যাবে, নিচে 1/স্কোয়ার থাকবে। এবার বাকিটা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনগুলো আনসার মিলে যাবে। আশা করতেছি আমি আগামী ক্লাসে তোমরা এটা আগামী ক্লাসের আগে এটা পুরোটা ক্যালকুলেশন করে ফেলবা। আজকে এতটুকু পর্যন্তই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝছি কিনা? তাহলে সবাই একটু বলো তো আমাদের ক্লিয়ার কিনা যে তোমরা এটা কিন্তু আমরা পুরোটা করাইনি, যতটুকু বলছি ততটুকু ক্লিয়ার কিনা। এরপরে বাকি অংশটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাও যদি না পারো আমাকে নেক্সট ক্লাসের আগে বলবা, নেক্সট ক্লাসে আমি এটা দিয়ে শুরু করবো। আর যদি তোমরা পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমি আমার আর লেকচার আর বড় করব না। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার এখানেই শেষ করতেছি। সবাই বাসায় হোমওয়ার্ক করবা, প্যারা নিবা, প্যারা খাবা। আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে আমাদের আইসিটি ক্লাস আছে, আইসিটি ক্লাস করবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এই দাঁড়াও, একজনে প্রশ্ন করছে 9-1 আবার একটু বুঝে দিতে বলতেছে। কই 9-1টা কোন জায়গায়? ও মারে মা, 9-1 থেকে সর্বপ্রথম করাইছি। 9-1 তোমাকে বলছে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ সমান বলছে। তো তুমি যে কাজটা করলা, কততম পদে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 তো আছে তুমি জানো না। তো তুমি কি করলা? তুমি যে কাজটা করলা r+1তম পদ বের করলা। তো তুমি দেখলা যে r+1তম পদে আছে হচ্ছে x টু দি পাওয়ার r। তাহলে আমরা এখানে বলতে পারবো 7+1তম পদে আছে x টু দি পাওয়ার 7, 8+1তম পদে আছে x টু দি পাওয়ার 8। ওই 7+1তম পদ বের করবো, 8+1তম পদ বের করবো, ওইখান থেকে x টু দি পাওয়ার 7 সহগ, x টু দি পাওয়ার 8 এর সহগ বের করবো। সেই দুইটাকে সমান ধরে ক্যালকুলেশন করে আমরা আনসারটা পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক নিয়ম। আর তোমাকে যেটা বলছে সেটা ওইভাবে করতে হবে। আর কারো কোনো প্রশ্ন? আমি তোমার প্রশ্ন না দেখে চলে যাচ্ছিলাম। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ও 9-9 বলছে দেড়তরি। ও 9-9, হায় রে আল্লাহ। দেখো আমার 9-9 আচ্ছা, এটা আমরা আগে মুছে ফেলি। 9-9টা আমি একটু দেখাই। দেখো 9-9 আছে হচ্ছে আমাদের x-1/x টু দি পাওয়ার 12। তো আমার কথা হচ্ছে পাওয়ার যেহেতু 12 আছে, এখানে পদ আছে কয়টা? 13টা। 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা পদ আছে। তোমাকে বললো হচ্ছে কি? তোমাকে বললো হচ্ছে আমরা সাধারণত পদ হিসেব করি কিভাবে? প্রথমে যেটা আছে তারপরটা, মানে আমরা আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে যাই। আমরা আস্তে আস্তে এই যে এটা আমার বাম থেকে আমি ডান দিকে যাচ্ছি, এভাবে আমরা বলি। কিন্তু তারা বললো তোমাকে শেষ পদ থেকে বাম দিকে আসতে। এই শেষ পদ এটা না, এখান থেকে বামে আসতে, কারণ শেষ পদের পরে তো তুমি আর ডান দিকে যেতে পারবে না, কেউ নাই। তাহলে বাম দিকে আসবা। যেখানে কেউ নাই সেখানে আমিও নাই, যেখানে আছে অনেক সেখানেও আমি দিব রেশ। তাহলে একটু খেয়াল করে দেখো। তাহলে আমি যেখানে অনেকেই থাকবে সেদিকেই তুমি যাবা, কারণ যেখানে পাকা সেখানে যেয়ে কোনো লাভ নাই, আর যেখানে আছে অনেক সেখানে তো আমার ফকফকা। তাহলে আসো আমাদের এদিকে আমি যাব। এটাকে এদিক থেকে যেরকম তুমি বলতেছো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এদিক থেকে তুমি বলতে পারবা এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো তোমাকে এটাই বলছিল যে শেষ পদ থেকে বাম দিকে চতুর্থটা,
বের করার জন্য। তো চতুর্থটা যেটা তুমি শেষ দিক থেকে বাম দিকে চতুর্থ বলতেছি, সেটা নর্মালি কততম বলি? 10তম বা দশম। তাহলে এই দশমটা আমরা বের করব, এর মানে T10 বের করব। তো T10 বের করতে হলে T10 মানে হচ্ছে T9 + 1, তাহলে আমরা এটাই বের করছি। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, আমার শেষ। এই ইভান সাইদের প্রশ্ন ছিল, এটা ইভান সাইদের প্রশ্ন ছিল, হয়েছে তোমার? ইভান সাইদ বলো তোমার মিলছে কিনা? ওকে, তাহলে আমরা আজকে আর সামনে বর্ধিত না করে আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে আমরা বাকিটা শেষ করলে আগামী ক্লাসে আমরা এটা আশা রাখতেছি আমাদের 5A ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এরপর আমরা 5Bতে শিফট করব। তো আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফিজ।